পক্ষ থেকে আজকে আমি ডক্টর আবিদা তাসনিম রেজা আপনাদের সামনে এসেছি ইসিজি সিরিজের 13 নম্বর ক্লাস নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আজকে আমি যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে যেসব ইসিজি আসলে আমাদের এমবিবিএস লেভেলে খুব বেশি ইসিজি পড়া লাগে না, কিন্তু সেগুলো অস্পি আকারে আসে এবং সেগুলো আমরা ইসিজি দেখে স্পট ডায়াগনোসিস করতে হয়, সাথে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। পোস্ট গ্রাজুয়েশন এক্সামেও একই রকম, লাইক যদি এফসিপিএস এক্সামিনেশনের কথা বলেন, এফসিপিএস এক্সামেও যেটা হয় যে আমাদের পার্ট 2 এক্সামে অসপিতে ইসিজি থাকে, সাথে যারা হচ্ছে কার্ডিওলজি তে এমডি করছেন তাদের ক্ষেত্রে ফেজ এ তে যেমন থাকে, আবার কার্ডিওলজি স্টুডেন্ট যারা তাদের ফেজ বি তেও ইসিজিটা অসপিতে থাকে। সো আমাদের অসপি মোটামুটি সবারই অসপিতে ইসিজিটা আমরা পেয়ে থাকি, এবং ইসিজির যে ডায়াগনোসিস সেটা ছাড়াও সেই ইসিজি ডায়াগনোসিস দেখে আমরা একটা পেশেন্টকে সিমটম, তারপর পেশেন্টের ইনভেস্টিগেশন করে আমরা ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারবো কিনা সেটা আমাদের অসপিতে এই কোশ্চেনগুলো থাকে। সবচেয়ে যেটা নোটিসেবল সেটা হচ্ছে যে সবসময় তারা মেনশন করে দেয় যে লাইক যে এই ইসিজিটা দেখা গেছে, এই ইসিজিতে মোস্ট কমন যে 4টা ফাইন্ডিংস সেটা লিখতে বলে। যেমন সবকিছু অনেক, হয়তো একটা ইসিজিতে অনেক ফাইন্ডিংস থাকতে পারে, কিন্তু সব ফাইন্ডিংস তারা চায় না। কোশ্চেনে যেটা লেখা থাকে যে মোস্ট কমন 3 ফাইন্ডিংস, মোস্ট কমন 4 ফাইন্ডিংস, এভাবে থাকে। একই রকম আমাদের ইনভেস্টিগেশন বা কজেস সেগুলোতেও কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো চাই। সো আমাদের যখন প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য, তখন অবশ্যই সবচেয়ে কমন আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে, লাইক আমরা যেসব ইসিজি পাই এমার্জেন্সিতে বলেন অথবা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে, আমরা এই ইসিজি গুলো দেখে ইসিজির ডায়াগনোসিসটা কি হবে এবং সেই কজ অফ দিস ইসিজি সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কজগুলো সেগুলো আমরা সিরিয়াল অনুযায়ী আগে থেকে ঠিক করে রাখবো, যাতে এক্সামের সময় আমরা সঠিকভাবে সেগুলোর অ্যান্সার দিতে পারি। সো আজকে আমি যে ক্লাসটা করেছি মানে অ্যারেঞ্জ করেছি এটা হচ্ছে মোস্টলি ইন্টারঅ্যাক্টিভ। আমি আপনাদেরকে কিছু ইসিজি দেখাবো যেগুলো পরীক্ষাতে আসে, কমন কিছু ইসিজি যেগুলো আপনারা সবাই কম বেশি জানেন, বাট আমরা কিভাবে সেটা পরীক্ষার সময় অসপিতে স্পেসিফিক্যালি কিভাবে আমরা অ্যান্সার করব সেটাই আজকে আমরা ডিসকাস করব। সো আমি এক একটা ইসিজি আপনাদেরকে দেখাবো। আমি আশা করব লাইভে যারা আছেন তারা চেষ্টা করবেন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করার। আপনারা কমেন্ট বক্সে একটু ইসিজি গুলোর যে কমন ফাইন্ডিংস, যেভাবে আমি কোশ্চেন গুলো সেট করেছি সেভাবে একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। তারপর আমি অ্যান্সার গুলো বলে দেব, কিন্তু আপনাদের আগে একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। সো আমাদের আজকের টপিকস হচ্ছে ইসিজিস ইন এক্সাম। কমন ইসিজিস নিয়ে আমরা ডিসকাস করব। অনেক ইসিজি আমাদের পরীক্ষায় আসতে পারে, বাট এমবিবিএস লেভেলে মেইনলি যে ইসিজি গুলো আসে সেগুলোই আমরা ডিসকাস করব। সো এখানে একটা ইসিজি আপনাদেরকে আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা একটু খেয়াল করেন যে এই ইসিজিটা আমি কিছুক্ষণ এটা আপনাদের দেখার জন্য রাখবো, তারপর আমি কোশ্চেনে চলে যাব, কেমন? শুরুতে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে যখন আমরা ইসিজি দেখব, সব সময় এটা নর্মাল হোক অথবা অ্যাবনর্মাল হোক, আমরা কিছু জিনিস আমরা আগে থেকেই আমরা ঠিক করে ফেলবো যে ইসিজি দেখার আগে আমরা কি কি জিনিস দেখবো একটা ইসিজিতে। পরীক্ষায় আমাদের অসপিতে ইউজুয়ালি 5 মিনিট টাইম থাকে। সো এই 5 মিনিট টাইমের মধ্যে কিন্তু আমাকে ইসিজিটা ডায়াগনোসিস করে সেই ইসিজির ফাইন্ডিংস গুলো লিখে আসতে হবে এবং সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা মেইন যে প্যাথোলজিটা সেইটা আমরা স্পট
ডায়াগনোসিস করে ফেলবো, ঠিক আছে। সো স্পট ডায়াগনোসিস করে আমরা তখনই সাথে সাথে সেই কোশ্চেনের অ্যান্সারে চলে যাব। সো এই ইসিজিটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা খুব ভালো মতো কয়েকটা জিনিস আমরা খেয়াল করে ফেলবো, যে পেশেন্টের রেটটা কেমন, হ্যাঁ, হার্ট রেটটা কেমন এই ইসিজিতে আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি, তাহলে আমরা দেখব যে হার্ট রেটটা অনেক বেশি। আপনাদেরকে আমি আগেও রেট কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি ডিটেলস, এবং এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। সো এটা আমরা নাম্বার 1, আমরা হার্ট রেট এই পেশেন্টের বেশি। নাম্বার 2 হচ্ছে পেশেন্টের, যদি আপনারা খেয়াল করেন রিদমটা কেমন। রিদমটা আমরা যদি খুব ভালো মতো দেখি, এখানে রিদমটা কিন্তু ইরেগুলার। খুব ভালো মতো আমরা দেখেন এখানে হচ্ছে এটা ইরেগুলার আছে। এবং যদি আমরা ভালো মতো খেয়াল করি, আমাদের এই ইসিজিতে আমরা পি ওয়েভ যদি খুঁজতে চাই, এখানে কিন্তু কোনো পি ওয়েভ আমরা দেখতে পাবো না। সো আমরা কিন্তু প্রথমে রেট রিদম এগুলো দেখে নেব, এবং রেট রিদম দেখে নেওয়ার পর আমরা কি দেখব, আমরা চেষ্টা করব এরপর হচ্ছে পি ওয়েভ কিউআরএস এই কমপ্লেক্স গুলো দেখার জন্য। সো এখানে পি ওয়েভ আমরা দেখতে পাচ্ছি না, ইনস্টেড পি ওয়েভের বদলে এখানে যদি খুব ভালো মতো খেয়াল করেন, দেখেন একটা ফিব্রিলেটরি ওয়েভের মতো আছে। এই যে ওয়েভটা উঁচু নিচু ঢেউয়ের মতো, এটাকে আমরা ফিব্রিলেটরি ওয়েভ বলি। সো কিছু ফিব্রিলেটরি ওয়েভ আছে। আর একটা জিনিস নোটিসেবল, যেটা যে আর কিউআরএস কমপ্লেক্সে আর এর হাইট আপনি দেখেন, এটা যদি আমরা একটা সরল রেখা টানি এই আর এর উপর দিয়ে, দেখবেন আর এর হাইট ইরেগুলার, এটা কিন্তু সমান নয়। প্রতিটা ক্ষেত্রে আমরা এক এক জায়গায় আর এর হাইট এক এক রকম দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখানে কোশ্চেনে চলে যাই, কোশ্চেনে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা, যে প্রথমে আপনাদেরকে একটা সিনারিও দিবে, যে মনে করেন 50-year-old female patient presenting with this type of ECG. So what is the diagnosis of this ECG? So first question is, what is the ECG diagnosis? So ECG diagnosis যদি আমরা বলতে চাই, first of all এই ECG diagnosis হবে, this is an ECG of atrial fibrillation. So number 1 answer will be atrial fibrillation, তাই তো? এটা আপনারা দেখে ভালো মতো যদি খেয়াল করেন, তাহলে অবশ্যই এটা হচ্ছে atrial fibrillation এর ECG. So second যে কোশ্চেনটা, what are the 3 important ECG findings? So আমরা যদি 3 important ECG findings এখানে বলতে চাই, তাহলে আমাদের সবার আগে কিন্তু আমরা একটা কথাই বলবো, রিদম। এখানে রিদমটা খুব ভালো মতো খেয়াল করেন, রিদম ইজ ইরেগুলার, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো পি ওয়েভ, ইনস্টেড ইট ইজ replaced by fibrillatory wave, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে the height of R is not regular. So সব R এর হাইট কিন্তু সমান নয়। So this is an ECG of atrial fibrillation. Next কোশ্চেন যেটা আপনাদের, এটা আপনাদের ডেভিডসনে আছে এবং আরো অনেক বইয়ে আছে। সো আমি রিকমেন্ড করব যে আপনারা এই অ্যারিথমিয়া চ্যাপ্টার, যেটা এট্রিয়াল ফিব্রিলেশন, খুবই সুন্দর আছে ডেভিডসনে, আপনারা ডেভিডসনটা পড়ার চেষ্টা করবেন। সো ডেভিডসনে দেখবেন যে যদি আপনারা বইটা খুলে দেখেন, এখানে প্রায় 15টার মতো কজেসই আছে এট্রিয়াল ফিব্রিলেশনের। সো যখন অস্পিতে আসবে রাইট ডাউন 5 causes of this condition, তখন কিন্তু আপনাকে 5 কজ বলতে কিন্তু ইচ্ছা মতো 5 কজ লেখা যাবে না, আপনাদের লিখতে হবে সবচেয়ে কমন 5টা কজ। সো আপনাদের এটা জানতে হবে যে সবচেয়ে কমন আমরা এট্রিয়াল ফিব্রিলেশন কোন কোন কন্ডিশনে পাই, কেমন। সো এই কোশ্চেনটা যেটা, যে আমাদের এট্রিয়াল ফিব্রিলেশনে মোস্ট 5 ইম্পর্টেন্ট কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশন, এটা আমরা কি লিখব। সো প্রথমেই যদি আমরা মোস্ট 5 কমন কজেস, ইম্পর্টেন্ট কজেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন, সবার আগে কিন্তু আসবে নাম্বার 1 কজ হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, ঠিক আছে। সো নাম্বার 1 হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। নাম্বার 2 হচ্ছে পেশেন্টের যেটা হয়, যে পেশেন্টের হাইপারটেনশনে এই
atrial fibrillation ডেভেলপ করতে পারে। নাম্বার 3 হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর অ্যাকিউট করোনারি সিনড্রোম, তখন কিন্তু আমাদের atrial fibrillation হয়। নাম্বার 4 উইল বি থাইরোটক্সিকোসিস, দ্যাট ইজ হাইপারথাইরয়েডিজম। সো হাইপারথাইরয়েডিজমের পেশেন্টেরও কিন্তু আমাদের এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে, ঠিক আছে। আর লাস্টলি আমরা যদি একটা কজ লিখি তাহলে আমাদের যেটা হবে যে আমরা লাস্ট কজটা লিখবো যে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন আর নিউমোনিয়া, এগুলো আমরা লিখতে পারি। সো প্রথমে কিন্তু আমরা যদি শুরুতেই লোন এট্রিয়াল ফিব্রিলেশন বা খুবই আনকমন লাইক পালমোনারি এম্বোলিজম এগুলো লিখে দেই তাহলে কিন্তু এখানে মার্কসটা কমে আসবে। সো আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশনটা লিখতে হবে। সো হোয়াট আর দ্য 3 ইনভেস্টিগেশনস ইউ ওয়ান্ট to do in this patient? So কি ইনভেস্টিগেশন আমরা করতে চাই? আমরা অলরেডি এই পেশেন্টকে ইসিজি করেছি। সো ইসিজি করার পরবর্তীতে আমরা আর কি ইনভেস্টিগেশন করতে চাই? অবশ্যই আমরা এই পেশেন্টকে আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করব। ইকোকার্ডিওগ্রাফি করার উদ্দেশ্য কি, এখানে পেশেন্টের লেফট এট্রিয়ামে কোনো সমস্যা আছে কিনা বা এলভিতে কোনো সমস্যা, লেফট ভেন্ট্রিকলে কোনো সমস্যা আছে কিনা এগুলো আমরা দেখব। একই সাথে আমাদের রাইট হার্টের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এন্ড ভ্যালভুলার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা কিন্তু আমাদের ইকোকার্ডিওগ্রাফি গাইড করবে। নাম্বার 2 যেটা আমরা অবশ্যই একটা চেস্ট এক্সরে করে দেখব। আমরা ইউজুয়ালি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ এটা কিন্তু লিখবো যে আমরা চেস্ট এক্সরে P/A অবলিক এভাবে লিখবেন, PA ভিউ এটা একটা করব। আর নাম্বার 3 যেটা আমাদের আর একটা ইনভেস্টিগেশন, যেটা আমি বলেছিলাম আর একটা ব্লাড ইনভেস্টিগেশন আমরা করতে পারি। এর মধ্যে আমরা একটা ইনভেস্টিগেশন মাস্ট করব, সেটা হচ্ছে থাইরয়েড টেস্ট, ঠিক আছে। কারণ থাইরোটক্সিকোসিস ইজ ওয়ান অফ দ্য কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশন এবং এটা খুবই কমন একটা কজ। থাইরোটক্সিকোসিসের পেশেন্টদের এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। সো আমরা এই তিনটে ইনভেস্টিগেশন লিখে ফেললাম। নাম্বার 5 হচ্ছে গিভ দ্য আউটলাইন অফ ম্যানেজমেন্ট। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আউটলাইন অফ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। সো যখন আপনাদের পরীক্ষায় এভাবে আসবে যে আউটলাইন অফ ম্যানেজমেন্ট, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভিতরে ডিটেলস বলতে হবে না, শুধু মেইন পয়েন্ট যেটা সেটা আপনাদেরকে বলতে হবে। সো মেইন পয়েন্ট যেটা হেডলাইন সেটা বলতে হবে। এটাও কিন্তু খুব সুন্দর করে ডেভিডসনে আছে। সবার আগে আমরা বলবো নাম্বার 1 পেশেন্টের আমরা রিদম কন্ট্রোল, সেটা হচ্ছে নাম্বার 1। আমরা যদি পেশেন্টের রিদম কন্ট্রোল করতে পারি, পেশেন্টের হার্ট রেট ডেফিনেটলি অনেক বেশি, সাথে পেশেন্টের রিদমও অ্যাবনর্মাল। সো একটা আউটলাইন অফ ম্যানেজমেন্টের নাম্বার 1 একটা হবে, সেটা হচ্ছে রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজি অর রিদম কন্ট্রোল। নাম্বার 2 হচ্ছে এই পেশেন্টের হার্ট রেট অনেক বেশি, এই হার্ট রেট যদি চলতে থাকে পেশেন্ট যে কোনো সময় পেশেন্টের হার্ট স্টপ হয়ে যেতে পারে। সো আমাদের কি করতে হবে, পেশেন্টের রেট কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রেট কন্ট্রোল স্ট্র্যাটেজি। নাম্বার 3 উইল বি এই এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টদের আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে পেশেন্টের অনেক বেশি হার্ট এট্রিয়ামে থেকে অনেক প্রচুর রেট একটোপিক উঠে, বিভিন্ন পজিশন থেকে এই একটোপিক ফোকাই তৈরি হয়। এই ইলেকট্রিক্যাল সার্কিটের কারণে এট্রিয়ামটা ক্যাওয়াটিক মুভমেন্ট করে, যার কারণে এট্রিয়াল যে সিস্টোল সেটা ঠিকমতো প্রপারলি হয় না। অ্যাজ আ রেজাল্ট কি হয়, পেশেন্টের যে কোনো এই ভেতরে হার্টের ভেতর যেটা হচ্ছে বিশেষ করে এট্রিয়ামের মধ্যে থ্রোম্বাস জমা হয়। সো এই থ্রোম্বাস গুলো যদি কোনো কারণে সিস্টেমিক সার্কুলেশন লাইক লেফট ভেন্ট্রিকল দিয়ে যদি অ্যাওর্টা দিয়ে চলে যায় কোথাও, সেটা এমবোলাইজেশন হয়ে থ্রোম্বাস গুলো চলে গিয়ে স্ট্রোক থেকে শুরু করে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, একই সাথে রেনাল ইনফার্কশন, মেজেন্ট্রিক ইনফার্কশন অথবা পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুশন করে ফেলতে পারে। সো 3 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে ট্রিটমেন্ট অফ থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, সেটা হচ্ছে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে করি। আর লাস্টলি আমরা বলবো অবশ্যই যে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কন্ডিশন, অনেক সময় আন্ডারলাইং কন্ডিশনের ট্রিটমেন্ট হলেই আমাদের এট্রিয়াল ফিব্রিলেশন আমরা রিভার্ট করতে পারি। সো দিস ইজ ইসিজি নাম্বার 1। সেকেন্ড ইসিজি এটা আপনারা দেখেন, এটা দেখে যদি কেউ কমেন্ট করতে চান আপনারা কমেন্ট করবে যে হোয়াট ইজ দিস ইসিজি। আমি 2 মিনিট এখানে রাখবো, আপনারা একটু ভালো মতো দেখবেন এবং ইসিজিটা দেখে চেষ্টা করবেন ডায়াগনোসিস করার।
যে ইসিজিটা যদি আমরা কোশ্চেনটা এমন থাকে যে ডিসক্রাইব দিস ইসিজি, সো আপনারা এই ইসিজিটা দেখেই বুঝতে পারছেন যে এখানেও কিন্তু রিদমের অ্যাবনর্মালিটি আছে। সো হ্যাঁ, ডেফিনেটলি একজন অ্যান্সার করেছেন কমপ্লিট হার্ট ব্লক। সো দিস ইজ অ্যান ইসিজি অফ কমপ্লিট হার্ট ব্লক। কেন কমপ্লিট হার্ট ব্লক? এখানে দেখেন যে এখানে যে পি ওয়েভগুলো আমরা দেখতে পাচ্ছি, পি ওয়েভগুলো ইন্টারভালগুলো কিন্তু সেম, ঠিক আছে? আবার আর ইন্টারভাল সমান, বাট নো পি ইজ ফলোড বাই কিউআরএস। পি এর মতো এবং আর ওয়েভ গুলো আর এর মতো যাচ্ছে। সো এটা হচ্ছে যে কমপ্লিটলি তার এট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন ডেভেলপ করেছে এবং কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করেছে। সো আমরা যদি এই ইসিজিটাকে যদি পরীক্ষায় বলে যে ডেসক্রাইব দিস ইসিজি, আমরা কিন্তু এখানে কয়েকটা জিনিস পয়েন্ট আমাদেরকে বলতে হবে। সবার আগে এখানে আমরা দেখি যে এখানে হার্ট রেট, আমরা অবশ্যই যে কোনো ইসিজিতে আমরা রেট দিয়ে শুরু করব। এখানে কিন্তু হার্ট রেট আমরা কিভাবে বলবো? আমরা বলবো এট্রিয়াল রেট কত, আর সেকেন্ড যেটা যে ভেন্ট্রিকুলার রেট কত, ঠিক আছে? সো এট্রিয়াল রেট এখানে যদি আমরা বলি যে এট্রিয়াল রেট কিন্তু আমরা খুব ভালো মতো খেয়াল করলে এখানে 100 এর মতো, ঠিক আছে? কিন্তু এখানে ভেন্ট্রিকুলার রেট কিন্তু অনেক কম, অলমোস্ট লাইক এখানে হচ্ছে যে প্রায় 30 থেকে 20 to 30 এর মতো তার ভেন্ট্রিকুলার রেট। সো আমরা এট্রিয়াল রেট আর ভেন্ট্রিকুলার রেট আলাদা করে বলবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পিপি ইন্টারভাল, all the PP intervals are same, RR intervals are also same, but not P and R. P is not followed by QRS complex. So this is an ECG of complete heart block. So what could be a patient এর আমি যদি একটা সিনারিও দেই যে it was a 75-year-old man presenting with this type of ECG and the patient is on beta blocker and rate limiting calcium channel blocker for the last 6 months. So the patient presenting with this kind of ECG in your emergency department. So যদি একটা 75 বছর একটা মেল পেশেন্ট বিটা ব্লকার খায়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খায়, সেই পেশেন্টটা আমাদের কাছে চলে আসলো এই ধরনের ইসিজি নিয়ে। সো হোয়াট কুড বি দ্য আন্ডারলাইং কজ? তো এখানে কিন্তু আমি ফোকাস করে আপনাদেরকে বলে দিচ্ছি যে একটা হিস্ট্রি দিচ্ছি যে সে অলরেডি বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খায় যেটা রেট লিমিটিং। সো এটার আন্ডারলাইং কজটা কি হবে? সো আন্ডারলাইং কজ যদি আমরা এই পেশেন্টের অনেক কারণে কিন্তু কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, কিন্তু এখানে আমি মেনশন করে দিয়েছি এই কথাটা। সো এখানে অবশ্যই আন্ডারলাইং কজ হবে due to intake of beta blocker and calcium channel blocker। কেমন? সো আমরা এখানে অ্যান্সার যদি আমরা এটাই দেই যে পেশেন্টের রেট কমে গেছে কেন? আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর বিটা ব্লকার খাওয়ার জন্য। সো হোয়াট আর দ্য three most common symptoms of patients with this kind of ECG? আচ্ছা, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে আপনারা যদি খুব ভালো মতো খেয়াল করেন তাহলে কিন্তু আমাদের সিমটম যেটা যে পেশেন্টের ক্লিনিক্যালি আমাদের কাছে যে প্রেজেন্টেশন নিয়ে আসবে, একটা হচ্ছে চেস্ট পেইন, নাম্বার 2 হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, নাম্বার 3 হচ্ছে প্যালপিটেশন, নাম্বার 4 হচ্ছে ডিজিনেস অর প্রি-সিনকোপ এন্ড সিনকোপ লাইক ফিচার্স, ঠিক আছে? সো এটা ডিজিনেস বলে আমাদের কাছে বলবে, আমাদের ডায়াগনোসিস হবে ইদার প্রি-সিনকোপ অর সিনকোপ। সো আমাদের এই পেশেন্টটা কি কি ফিচার্স নিয়ে আসতে পারে সেই 4-5টা সিমটমের মধ্যে কিন্তু আমাদের কার্ডিওলজির সব পেশেন্টগুলোই কমপ্লেইন নিয়ে আমাদের কাছে আসবে। সো কমন সিমটম আমাদের নাম্বার 1, এই পেশেন্ট কিন্তু বলবে সে সিনকোপের ফিচার্স গুলো লাইক ডিজিনেস, ব্ল্যাকআউটস, ফ্রিকুয়েন্ট ব্ল্যাকআউটস, এটা একটা নাম্বার 1 সিমটম হওয়ার চান্স খুবই বেশি, কারণ তার হার্ট ভেন্ট্রিকুলার রেট অনেক কম। নাম্বার 2 মাইট বি যে পেশেন্ট বলবে যে প্যালপিটেশন। আমাদের একটা ধারণা যে প্যালপিটেশন মেবি অনলি ট্যাকিকার্ডিয়ার পেশেন্টদের হয়, বাট নো, যাদের ব্র্যাডি থাকে বা হার্ট রেট অনেক কম থাকে তারাও কিন্তু রিকারেন্ট প্যালপিটেশন বা প্যারোক্সিজমাল প্যালপিটেশন নিয়ে আসবে। প্যারোক্সিজমাল মানে তার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে প্যালপিটেশন হয়। আর একটা যেটা যে পেশেন্ট কিন্তু চেস্ট টাইটনেস বা হেভিনেস অর শর্টনেস অফ ব্রেথ এই ফিচার্স গুলো নিয়েও
এই কমপ্লিট হার্ট ব্লকের পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। সো আমাদের এই তিনটা কমন সিমটমস আমরা বলবো। এই কোশ্চেনটা আপনারা বলবেন কমেন্ট বক্সে, চেষ্টা করেন অ্যান্সার দিতে, যে ইফ আ পেশেন্ট প্রেজেন্ট উইথ দিস ইসিজি ইন অ্যান এমার্জেন্সি ডিপার্টমেন্ট, which medications will you give in this patient? সো আমি 1 মিনিট ওয়েট করব এটার অ্যান্সারের জন্য, যে কোন কোন ড্রাগস আমরা এই ধরনের পেশেন্টকে দিব। সো যদি আমরা এরকম পেশেন্ট আমরা এমার্জেন্সি ডিপার্টমেন্টে পেয়েই যাই, সবার প্রথমেই কিন্তু আমাদেরকে দিতে হবে কি অ্যাট্রোপিন। কেমন? সবার প্রথমে, হ্যাঁ থ্যাংক ইউ, অনেকেই কমেন্ট করেছেন যে অ্যাট্রোপিন দিব। ডেফিনেটলি আমরা অ্যাট্রোপিন দিব। নাম্বার 1, অ্যাট্রোপিনের একটা ডোজ আছে, সেই ডোজ পার হয়ে গেলে যদি তারপরও রিভার্ট না করে, সেসব ক্ষেত্রে অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আইসোপ্রিনালিন দিতে পারি। বাট আইসোপ্রিনালিনের চেয়েও আমরা এখন যেটা ফলো করি যে অ্যাট্রোপিন দিয়ে ফেলি, তারপর অ্যাট্রোপিনের পরবর্তীতে আমরা যদি কাজ না করে সেসব ক্ষেত্রে আমরা সেই পেশেন্টকে টেম্পোরারি পেসমেকার বসিয়ে দেই। টেম্পোরারি পেসমেকার যদি পেশেন্ট টেম্পোরারি পেসমেকার করার পরও যদি তার পেশেন্ট এরকমই রিদম চলতে থাকে, এরকমই হার্ট রেট চলতে থাকে, তারপর আমরা কিন্তু পার্মানেন্ট পেসমেকার করে থাকি। সো আমাদের এমার্জেন্সি ম্যানেজমেন্ট উইল বি অ্যাট্রোপিন এন্ড সেকেন্ড উইল বি আইসোপ্রিনালিন। ভেরি গুড, অনেকেই অ্যান্সার করেছেন, খুবই ভালো। সো আমাদের পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনগুলো এভাবে আমরা প্রিপেয়ার করে রাখবো যাতে আমরা দ্রুত অ্যান্সার করে ফেলতে পারি। সো এটা হচ্ছে 3 নাম্বার ইসিজি। এই ইসিজিটা ভালো মতো দেখেন যে হোয়াট ইজ দ্য ইসিজি। আপনারা এটা সবাই পারবেন, আপনারা জাস্ট কোশ্চেনের অ্যান্সার গুলো গুছিয়ে নেবেন। সো এই ইসিজিতে যে কোশ্চেন গুলো আছে, যে what is the diagnosis of this patient? সাথে আমাদের তিনটে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বলতে হবে। সো যদি আমরা ভালো মতো দেখি, এখানে আমরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি, যে এখানে আমরা এসটি এলিভেশন পাচ্ছি। কোন কোন লিডে? লিড 2, 3, AVF, V5, V6। সো এই পেশেন্টের আমাদের ডেফিনেটলি আমরা এখানে ইনফিরিয়র এমআই পাচ্ছি, ইনফিরিয়র ল্যাটারাল and acute ST elevated myocardial infarction inferior lateral। এখানে posterior extensionটা আমি বলতে চাচ্ছি না, কারণ ইউজুয়ালি posterior extensionে আমাদের এই আর এর হাইটটা ইন V1 and V2 অবশ্যই এস এর চেয়ে বড় হয়। সো এখানে যেহেতু আর এর হাইটটা ছোট আছে, সো আমি বলতে চাচ্ছি না, বাট definitely there is reciprocal depression of
রেসিপ্রোকাল ডিপ্রেশন আছে কোথায় কোথায় 1 AVL V1 থেকে V3, এটা একটা। আর একটা হচ্ছে যে এসটি ডিপ্রেশন ছাড়াও এখানে আরবি আছে কিনা। সো আরবি থাকতে পারে, বাট আমি এখানে যখন আমার পরীক্ষা এরকম থাকবে আমি এখানে পসিবল বা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই বলবো, আরবি ইনফার্কশনটা বাদ দিব। কারণ হচ্ছে যে যদি এখানে আরবি ইনফার্কশন এখানে ডেফিনেটলি এখানে আছে, বাট তারপরও আমরা এখানে যেটা দেখতে পাবো সেটাই বলবো। রাইট সাইডের ইসিজি ছাড়া আমরা আরভি ইনফেকশন কমেন্ট করব না পরীক্ষার সময়। সো এখানে আমরা তিনটে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যদি আমরা বলি, সেখানে অবশ্যই আমরা বলবো যে কি আছে। নাম্বার 1 হচ্ছে ফাইন্ডিংস উইল বি এসটি এলিভেশন, তাই না? নাম্বার 1 হচ্ছে এসটি এলিভেশন, কোন কোন লিডে সেটা আমরা বলবো। নাম্বার 2 উইল বি যে তার রিসিপ্রোকাল যে এসটি ডিপ্রেশন গুলো আছে সেটা আমি মেনশন করে দেব, ঠিক আছে? আর লাস্টলি যেটা একটু যদি আপনারা খেয়াল করেন এখানে কিছু ফাইন্ডিংস গুলোর মধ্যে একটা জিনিস দেখেন, এখানে দেখেন এর ওনার রেট যেটা, এখানে রেটটা একরকম, হঠাৎ করে এখানে দেখেন এই কিউআরএস কমপ্লেক্স পিকিউআরএস এবং এই পিকিউআরএস এর দূরত্বটা একটু অন্যগুলোর চেয়ে একটু ইরেগুলার। সো এখানে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি আছে ডিউ টু সাইনাস অ্যারিথমিয়া হয়েছে। অ্যাকিউট এমআই এর মধ্যেও তার রেসপিরেটরি চেঞ্জের কারণে সাইনাস অ্যারিথমিয়া ডেভেলপ করেছে। সো এইখানে কজেস অফ দিস কন্ডিশন, ডেফিনেটলি কজেস বলতে আপনারা যদি কজেস আসতে পারে অথবা বলতে পারে যে রিস্ক ফ্যাক্টরস। সো রিস্ক ফ্যাক্টরস গুলো আপনারা সবাই জানেন যে মডিফাইবল অ্যান্ড নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। ডিরেক্ট কজ হচ্ছে এই রিস্ক ফ্যাক্টরস গুলোই আসবে, যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। ডেভিডসনে খুব সুন্দর করে আছে, সো এটা আপনারা দেখে নেবেন। সো হোয়াট ইনভেস্টিগেশন শুড ইউ ওয়ান্ট টু ডু ইন দিস পেশেন্ট? সো আমরা ডেফিনেটলি এখানে পেশেন্টকে কিছু ব্লাড ইনভেস্টিগেশন করব, সেটা হচ্ছে যে সিকেএমবি ট্রোপোনিন আই এটা করব। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে যে আমরা এই পেশেন্টে একটা ইকোকার্ডিওগ্রাফি করব, একটা চেস্ট এক্সরে করব, এর সাথে আমরা আরো কিছু ব্লাড ইনভেস্টিগেশন করব যেগুলো ডিটারমিন করবে আমাদের এই কজগুলোর, ঠিক আছে? সো কজগুলোর সাথে লাইক হচ্ছে আমরা ফাস্টিং একটা লিপিড প্রোফাইল করতে হবে, পেশেন্টকে অনেক ড্রাগ দিব, সো একটা এসজিপিটি করতে হবে, এবং বেসলাইন কিছু ইনভেস্টিগেশন লাইক কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এটা আমরা দেখব। নাম্বার 2 যেটা আমরা পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইটস এগুলো আমরা মেজার করব। সো এই ইনভেস্টিগেশন গুলো একটা অ্যাকিউট এমআই, আর সাথে যদি পেশেন্টের ডায়াবেটিস থাকুক বা না থাকুক আমরা অবশ্যই আমরা আরবিএস করে যদি বেশি পাই বা ডায়াবেটিক পেশেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা সেই ডায়াবেটিসের কন্ট্রোলটা ইভালুয়েট করার জন্য HbA1c করব, ঠিক আছে? সো ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট আউটলাইন, এখানেও আমি কিন্তু এই টার্মটা ব্যবহার করেছি যে আউটলাইন অফ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। সো আউটলাইন অফ ম্যানেজমেন্ট কি? আউটলাইন অফ ম্যানেজমেন্ট হচ্ছে যে আমার হচ্ছে যে পেশেন্টকে কিছু মেডিকেল ম্যানেজমেন্ট দিব, লাইক লোডিং ডোজে আমরা অ্যাসপিরিন দিব, ক্লপিডগ্রেল দিব, এর সাথে আমরা আর কি দিব, পেশেন্টকে অ্যাটোরভ্যাস্টাটিন লাইক লিপিড লোয়ারিং এজেন্ট দিতে হবে। নাম্বার 2 হচ্ছে পেশেন্টের হচ্ছে আমরা যদি হার্ট রেট বা এগুলো দেখে আমরা পরবর্তীতে আমাদের পেশেন্টের যেটা যে লোডিং দেওয়ার পরবর্তীতে আমরা যেটা করব, এক নাম্বার হচ্ছে এদের সবকিছু কন্ট্রাইন্ডিকেশন খেয়াল করে আমরা কি স্টার্ট করব, আমরা স্ট্রেপ্টোকাইন স্টার্ট করব। পেশেন্টের যদি 12 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসে, পেশেন্ট যদি আমাদেরকে রাজি হয় সেসব ক্ষেত্রে আমরা অবশ্যই কি দিব, আমরা পেশেন্টকে থ্রোম্বোলাইটিস স্টার্ট করব, অথবা আমরা ইন্টারভেনশনাল কিছু ম্যানেজমেন্ট দিতে পারি, যেমন আমরা হচ্ছে যে পেশেন্টের প্রাইমারি পিসিআই করব। সো এটাই হবে আমাদের আউটলাইন অফ ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের সাথে আমরা ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট করব, লাইক প্রাইমারি পিসিআই। সো এইগুলো আমরা এখানে ডায়াগনোসিসে বলবো। এর পরবর্তীতে যেটা এই ইসিজিটা দেখেন, এই ইসিজিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে?
সো এই ইসিজিটা যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে আমরা এখানে দেখব যে এটা দিস ইজ অ্যান ইসিজি অফ অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই। এখানেও কিন্তু আমাদের লিড 2, লিড 3, লিড এভিএফ এ এসটি এলিভেশন আছে। সাথে আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি পেশেন্টের রেট কিন্তু দেখেন, রেট কিন্তু অনেক কম এবং এখানে কিন্তু পেশেন্টের অ্যারিথমিয়া আছে। আরো ভালো মতো খেয়াল করলে আমরা দেখব যে পি ওয়েভ গুলো আমরা যদি খেয়াল করি, নট এভরি পি ওয়েভ ইজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। আর এখানে পিপি ইন্টারভাল গুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা পিপি ইন্টারভাল সমান, আবার আরআর ইন্টারভাল সমান। একই সাথে পেশেন্টের রিসিপ্রোকাল চেঞ্জ আছে V1, V2, V3 তে এবং 1 এভএল। সো আমরা যদি এই পেশেন্টের ইসিজি ডায়াগনোসিস চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা কমেন্ট করতে হবে অ্যাকিউট এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন ব্র্যাকেটে ইনফিরিয়র এমআই, সাথে পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক আছে। সো আমরা যখন ফাইন্ডিংস বলবো তখন আমরা কিন্তু এই পয়েন্টগুলো বলবো। So what are the likely symptoms of this patient? Likely symptoms এর মধ্যে সবার আগে আমরা বলবো যে নাম্বার 1 হচ্ছে চেস্ট পেইন। নাম্বার 2 বলবো যে পেশেন্টের অবশ্যই এখানে যেহেতু কমপ্লিট হার্ট ব্লক আছে ডিজিনেস অর রিকারেন্ট অ্যাটাক অফ সিনকোপ। নাম্বার 3 আমরা যেটা পেশেন্টের প্যালপিটেশন বলবো। সো এগুলো হচ্ছে আমাদের সিমটমস থাকে। আর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট যদি আমরা বলতে চাই এক্ষেত্রেও কিন্তু আমরা ডেফিনিটিভ যেটা ম্যানেজমেন্ট সেটা আমরা কি দিব, আমরা হয় থ্রোম্বোলাইটিস দিব, যাতে স্ট্রেপ্টোকাইনেজ দিতে পারি, টেনেকটিপ্রেজ দিতে পারি, অথবা পেশেন্টের যদি ইন্টারভেনশন করার মতো সুযোগ থাকে তাহলে আমরা প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন যেটাকে আমরা প্রাইমারি পিসিআই বলি সেই প্রাইমারি পিসিআই করব। So what are the 5 complications associated with this condition? So 5 complications associated with this condition হচ্ছে, যদি আমরা কমপ্লিকেশন গুলো বলি আমাদের এমআই এর কমপ্লিকেশন গুলোই এখানে চলে আসবে। সো কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে, যে আমাদের সবচেয়ে এমআই সবচেয়ে কমন কমপ্লিকেশন কি হয় সেটা আপনাদেরকে বলতে হবে। সো আপনারা কমেন্টে যারা দেখছেন তারা কমেন্ট বক্সে চেষ্টা করবেন এটা কমেন্ট দিতে। সো আমি কিছু কমপ্লিকেশন বলি যে এখানে যেহেতু পেশেন্টের হার্ট রেটটা হচ্ছে যে অনেক কম, সো কমন কমপ্লিকেশন হচ্ছে যে পেশেন্ট হচ্ছে মাইট পেশেন্টের যেটা হচ্ছে হার্ট হচ্ছে হঠাৎ করে অ্যাসিস্টলে চলে যেতে পারে। সো নাম্বার 1 হচ্ছে যে পেশেন্টের হচ্ছে ফেইলিয়ার ডেভেলপ করতে পারে, পেশেন্ট কার্ডিওজেনিক শক ডেভেলপ করতে পারে, পেশেন্ট অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। নাম্বার 4 হচ্ছে যে পেশেন্ট মে ডেভেলপ মেকানিক্যাল কমপ্লিকেশনস, ঠিক আছে, মেকানিক্যাল কমপ্লিকেশনস লাইক মেইনলি ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে কিন্তু অ্যাকিউট মাইট্রাল রিগার্জিটেশন এটা ডেভেলপ করতে পারে। আর লাস্টলি পেশেন্ট মে ডেভেলপ পেরিকার্ডাইটিস। সো এই কমন কমপ্লিকেশন গুলো আমরা লিখবো যে যেটা পয়েন্ট আউট করেছি যেটা সবচেয়ে কমনলি আমরা নোটিস করি। সো দিস ইজ অ্যানাদার ইসিজি, এটাও কিন্তু অ্যাকিউট এমআই এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশনেরই একটা ইসিজি। এটা ভালো মতো আপনারা দেখেন। এই ইসিজিটা যদি আমরা দেখি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে লিড 1 থেকে V6 এবং 1 এভিএল এগুলো সবগুলোতেই কিন্তু আমরা এসটি এলিভেশন পাচ্ছি। সো এই ইসিজিতে যদি আমরা পাই তাহলে আমাদের এখানে ডায়াগনোসিস একইভাবে আমরা বলবো যে আমাদের দিস ইজ অ্যান ইসিজি অফ অ্যাকিউট এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সেকেন্ড যেটা আমরা বলবো যে পেশেন্টের ফাইন্ডিংস গুলো আমরা ডিটেইলস বলবো যে রেট অনেক বেশি। আমরা কিন্তু এখানে আরেকটা ব্যাপার, যেখানে কিন্তু পেশেন্টের সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে। সো সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে এটাও কিন্তু আমাদের মেনশন করতে হবে। সো রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ দিস কন্ডিশন, সো আমি যেটা বলেছিলাম যে মডিফাইবল এন্ড নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর সেটা আপনাদেরকে কমেন্টে বলতে হবে। সো হোয়াট আর দ্য ড্রাগস you want to give in this patient, আমরা কি কি মেডিকেশন দিই এই পেশেন্টের। সো মেডিকেশন গুলোর মধ্যে আমাদের পেশেন্টকে সবচেয়ে যেটা যে পেশেন্টের মেডিকেশন গুলোর মধ্যে আমরা কি কি মেডিকেশন খুবই দিতেই হবে মাস্ট, সেটা হচ্ছে আমাদের নাম্বার 1 মেডিকেশন কিন্তু অ্যান্টিপ্লেটলেট এবং আমরা ডুয়াল অ্যান্টিপ্লেটলেট দিব। সো অ্যাসপিরিন দিব আর সাথে আমরা হয় ক্লপিডোগ্রেল বা অন্য কোনো অ্যান্টিপ্লেটলেট দিব। নাম্বার 2 হচ্ছে আমরা এই পেশেন্টকে যেমন এনার হচ্ছে যে এমআই হয়ে গেছে আমরা দিব লিপিড লোয়ারিং এজেন্ট, আমরা অবশ্যই স্ট্যাটিন একটা অ্যাড করব। নাম্বার 3 উইল বি যে আমরা একটা পেশেন্টকে বিটা ব্লকার অ্যাড করতে পারি। আর নাম্বার 4 যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের মর্টালিটি বেনিফিট আছে এবং আমাদের পেশেন্টকে যে
এমআই এর পরবর্তীতে যে ফাইব্রোসিস হয় সেইটা প্রিভেন্ট করে, সেটা হচ্ছে কি এসি ইনহিবিটরসটা দিব। এই ড্রাগগুলো আপনাদের মেনশন করতে হবে। সো এইটা লাস্ট কোশ্চেনটা একটু যেটা এটাও কিন্তু আপনাদের জানতে হবে যে এই যে অ্যাকিউট অ্যান্টেরিয়র এমআই, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই তে কোন আর্টারির কারণে এই অ্যাকিউট এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই হতে পারে। সো অ্যাকিউট কোন আর্টারি যখন ব্লক হয় তখন আমাদের কি হবে। সো এই অ্যাকিউট অ্যান্টেরিয়র এমআই এখানে হচ্ছে লেফট করোনারি আর্টারি ইনভলভমেন্ট হয়, মেইনলি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এলএডি যেটাকে বলি, সেটা ইনভলভমেন্টের কারণে এই এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই হয়। সো এখানে আর্টারি হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি ইনভলভমেন্ট। এখানে ইসিজিটা দেখেন সেম কোশ্চেনই একই রকম, যে ডায়াগনোসিস কি ফাইন্ডিংস কি এটা আপনারা সবাই পারবেন। এর সাথে এখানে যদি আমরা ভালো মতো খেয়াল করি, এটাও কিন্তু অ্যাকিউট এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এখানে আমরা যদি খেয়াল করি দেখেন এখানে লিড 2 তে একটা পিভিসি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এর বাদে আর তেমন কোনো ফাইন্ডিংস নেই। সো এই পেশেন্ট মনে করেন একটা সিনারিও দিল যে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করেছে। সো হোয়াট ইজ দ্য লাইকলি কজ অফ শর্টনেস অফ ব্রেথ? সো একটা অ্যাকিউট এমআই এসটি এলিভেটেড এমআই পেশেন্ট আপনার কাছে যদি শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করে, সবার প্রথম আপনাদের মাথায় যে ডিফারেন্সিয়াল বা যেটা ডায়াগনোসিস করবে সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। সো এখানে সো হোয়াট মে বি দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইন দিস পেশেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন একটা পেশেন্ট এরকম শর্টনেস অফ ব্রেথ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, তখন কিন্তু আমরা পেশেন্টের বাইল্যাটারাল আমরা হচ্ছে লাং ফিক্সটা দেখবো। মেইনলি আমরা পিছন থেকে দেখি পোস্টেরিয়রলি, সেখানে আমরা কি পাবো বাইল্যাটারাল ক্রিপিটেশন। এই ক্রিপিটেশনস এর উপর দেখে কিন্তু আমরা পেশেন্টের যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা করব। সো এটা হচ্ছে হার্ট ফেলিয়ার পেশেন্টে আমাদের যে বাইল্যাটারাল ব্যাজাল ক্রিপিটেশন হয়, এই জিনিসটা আমাদেরকে এখানে মেনশন করতে হবে। ব্যাজাল হোক বা ব্যাজালের পর তার উপরের জোনেও হতে পারে। সো হুইচ ইনভেস্টিগেশনস উইল হেল্প ইউ ইন সাচ কন্ডিশনস? এখানে অবশ্যই আমরা একটা কি করব, একটা চেস্ট এক্সরে করে ফেলবো। যখন একটা পেশেন্ট ফেলিয়ার নিয়ে আমাদের কাছে আসবে, একটা চেস্ট এক্সরে করব, পিএভিউ করব। নাম্বার 2 যেটা যদি পিএভিউ করতে না পারি, হয় এপিভিউটাও করতে পারি। নাম্বার 2 হচ্ছে আমরা হচ্ছে পেশেন্টের অবশ্যই একটা ইকোকার্ডিওগ্রাফি করব। এটা তার হার্টের ফাংশনটা কেমন, ইজেকশন ফ্র্যাকশন কেমন এবং ওয়াল মোশনটা দেখার জন্য। নাম্বার 3 হচ্ছে আমরা একটা ব্লাড ইনভেস্টিগেশন করব। সবচেয়ে কমনলি আমরা হার্ট ফেলিয়ার পেশেন্টে আমরা এনটি প্রো বিএনপি করে থাকি। সো এইরকম কোশ্চেন থাকলে আমরা যেন অ্যান্সার করতে পারি। সো এটা আরেকটা ইসিজি, এইরকম ইসিজিও আমাদের পরীক্ষায় আসতে পারে। এই ইসিজিটা যদি আমরা ভালো মতো খেয়াল করি, এটা আমরা সবাই জানি যে এই ধরনের ইসিজি যদি আসে তাহলে আমাদের এখানে ফার্স্ট ডায়াগনোসিস যেটা বলতে হবে সেটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো দিস ইজ অ্যান ইসিজি অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো আমরা যদি ফাইন্ডিংস এ যাই, আমাদের এখানে অবশ্যই কয়েকটা পয়েন্ট আমাদেরকে বলতে হবে। সবার আগে আমি বলবো রেট কত। নাম্বার 2 হচ্ছে তার রিদম কেমন। রেট কিন্তু এখানে অনেক বেশি। সো রেট কত এটা আমরা যদি বলি তাহলে এটা অলমোস্ট 150 বিটস পার মিনিট। নাম্বার 2 হচ্ছে পেশেন্টের রিদম, আমরা যদি ভালো মতো খেয়াল করি এখানে কিন্তু রেগুলার রিদম। 3 নাম্বার যেটা ফাইন্ডিংসে আমরা দেখবো এখানে কোনো পি ওয়েভ নাই। সো আমাদের 3টা ফাইন্ডিংস হয়ে গেল। মোটামুটি পরীক্ষায় 3টা ফাইন্ডিংস জিজ্ঞেস করে। সো হোয়াট আর দ্য কজেস অফ দিস কন্ডিশন? এইরকম এটা কেন হয়? মেইনলি 2টা কারণে আমাদের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়। একটা হচ্ছে যে এভিএনআরটি বলে, সেটা হচ্ছে যদি এভি নোডাল রিএন্ট্রি থাকে সেটা একটা। নাম্বার 2 হচ্ছে যদি তার অ্যাক্সেসরি পাথওয়ে হয় সেটাকে বলে এভিআরটি। সো এই 2টা কজই আমাদের এসবিটির কারণ। সো এই পেশেন্টদের আমরা কি ইনভেস্টিগেশন করি? যদি একটা পেশেন্ট এরকম রিকারেন্ট এরকম নিয়ে আসে, আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা ইলেকট্রোফিজিওলজি স্টাডি করে থাকি। সো এই একটা ইনভেস্টিগেশন যদি বলে তাহলে আমরা ইলেকট্রোফিজিওলজি স্টাডি করব। সো এর বাদে আরেকটা যেটা যে আর কোনো ইনভেস্টিগেশন অবশ্যই বেসলাইন ইনভেস্টিগেশন গুলো করব। সো আউটলাইন অফ ম্যানেজমেন্ট, এখানে আমরা যেটা আমি যে কোশ্চেনটা আপনাদেরকে করব যে অ্যাকিউট ম্যানেজমেন্টে আমরা কি দিব। এসবিটি হলে একটা পেশেন্টকে আমরা কি ম্যানেজমেন্ট দিব মেডিকেলি। মনে করেন আপনার কাছে একটা পেশেন্ট আসলো এরকম ইসিজি নিয়ে, আপনি এমার্জেন্সি ডিপার্টমেন্টে আছেন। ফার্স্ট হোয়াট উইল বি ইয়োর
অ্যাকশন অফ ম্যানেজমেন্ট অফ প্ল্যান অফ ম্যানেজমেন্ট। সো আপনারা সবাই আগে কিন্তু আমরা কি করব, সবার আগে আমরা একটা চেষ্টা করব ক্যারোটিড সাইনাস মেসেজ দেওয়ার জন্য। প্রথমে কিন্তু আমরা ক্যারোটিড গ্লুই আছে কিনা দেখে নিব, দেখে আমরা ক্যারোটিড সাইনাস মেসেজ দিব। এরপর আমরা দিব কি দিব, রেট কন্ট্রোল করব কিভাবে, অ্যাডিনোসিন দিয়ে, ঠিক আছে। সো অ্যাডিনোসিন দিব, যদি অ্যাডিনোসিনে কাজ না করে তাহলে বেরাপ্রামিল দিব। সো এইগুলোই হচ্ছে আমাদের এমার্জেন্সি থেরাপি। আর ফাইনালি যদি এই পেশেন্টের রিকারেন্ট চলতে থাকে আমরা কিন্তু ইলেকট্রোফিজিওলজি স্টাডি করে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করব। সো আপনারা অনেকেই এই কোশ্চেন গুলো জানেন, কিন্তু এগুলো আপনাদেরকে গুছিয়ে ফেলতে হবে অস্পিটালের জন্য। সো এটা আরেকটা ইসিজি, এটা আপনারা সবাই পারবেন যে এই ইসিজিটা, এটা পরীক্ষায় খুব কমনলি আসে তা না, বাট পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। সো এই ইসিজিটা যদি আমরা দেখি তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে ডায়াগনোসিস কি। সো ইসিজি ডায়াগনোসিস যদি আমরা বলতে চাই, এখানে ইসিজি ডায়াগনোসিস কিন্তু এই পেশেন্টের খুব ভালো মতো আমরা দেখতে পাচ্ছি, এখানে আর্ট্রিয়াল রেট অনেক বেশি এবং এখানে কতগুলো ফ্লাটার ওয়েভ আমরা দেখতে পাচ্ছি, এবং এট্রিয়াল রেট আমরা যদি দেখি 300 এবং ভেন্ট্রিকুলার রেট যদি আমরা দেখি সেখানে কিন্তু এর রেট হচ্ছে 60। সো এখানে আমরা এট্রিয়াল ফ্লাটার বলবো, এখানে আলাদা আলাদা করে এট্রিয়াল রেট ভেন্ট্রিকুলার রেটের কথা বলবো, আর আলাদা করে যেটা বলবো যে ফ্লাটার ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। সো ফ্লাটার ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4:1 ব্লক আছে। সো এটা কেন হয়, এট্রিয়াল ফ্লাটার মেইনলি কিন্তু আমরা জানি যে এট্রিয়াল ফ্লাটার অনেকগুলো কন্ডিশনে হয়, বাট মেইন কজ হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন থাকলে এট্রিয়াল ফ্লাটার হতে পারে, এর বাদে অন্যান্য ভালভুলার কন্ডিশনেও আমাদের এট্রিয়াল ফ্লাটার হয়। সো আদার কি ইনভেস্টিগেশনস করতে পারি এই এট্রিয়াল ফ্লাটারের জন্য, আমরা হচ্ছে যে বেসলাইন ইনভেস্টিগেশন গুলো করব, মেইনলি ইলেকট্রোলাইটসটা করতে হবে, পেশেন্টের আদার ইনভেস্টিগেশন লাইক ইকোকার্ডিওগ্রাফি, চেস্ট এক্সরে করব, এবং ম্যানেজমেন্টটা কি হবে। সো এট্রিয়াল ফ্লাটারের ম্যানেজমেন্ট আমরা অ্যান্টি অ্যারিথমিয়া দিয়ে রিদমটা কন্ট্রোল করার চেষ্টা করব, তারপরও যদি ইউজুয়ালি আমাদের মেডিকেশনেই এট্রিয়াল ফ্লাটার ইমপ্রুভ করে যায়। সো এট্রিয়াল ফ্লাটারের পর আমাদের এই ইসিজিটা আপনারা দেখেন, এই ইসিজিটা কিন্তু এমবিবিএস পরীক্ষাতেও আসতে পারে, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাতে আসতে পারে। তো এই ইসিজিটাও হচ্ছে যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে হচ্ছে যে এটা কিন্তু একটা এলভিএইচ এর ইসিজি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো এখানে আমরা ফাইন্ডিংস গুলো বলতে হবে যে এখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যে ফাইন্ডিংস, অবশ্যই এস ওয়েভ আর ইন V1 অথবা এস ওয়েভ ইন V2 সাথে V6 এর আর ওয়েভটা যোগ করে 35 এর বেশি, সাথে কিন্তু পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে আর স্ট্রেইন প্যাটার্ন আছে। সো এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির একটা ইসিজি। কজেস অফ দিস কন্ডিশন যেটা সবচেয়ে কমন আমরা কি পাই, আনকন্ট্রোলড হাইপারটেনশন আমরা পাই, এছাড়াও আরো কিছু কন্ডিশনে পাই লাইক অ্যাওর্টিক স্টেনোসিসের পেশেন্টদের আমরা পাই। সো ইনভেস্টিগেশন কি কি করব, সো ইনভেস্টিগেশন আমরা করব, এখানে আসলে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক নেই, শুধুমাত্র লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। সো ইনভেস্টিগেশনস আমরা কি কি করতে পারি, ইনভেস্টিগেশন গুলো হচ্ছে যে আমরা সাথে একটা ইকোকার্ডিওগ্রাফি করব, চেস্ট এক্সরে করব। ম্যানেজমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, সো হাইপারটেনশনের কারণে হলে সেটা ট্রিটমেন্ট করব। সো দিস ইজ অ্যানাদার ইসিজি, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন এটাও কিন্তু একই রকম ডায়াগনোসিসটা যদি আমরা দেখি, এটাও কিন্তু একটা কন্ডাকশন সিস্টেম অ্যাবনরমালিটি। এখানেও কিন্তু কোশ্চেন গুলো এভাবে আসতে পারে যে হোয়াট আর দ্য ফাইন্ডিংস, হোয়াট আর দ্য কজেস, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস এন্ড হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট। সো মোবিস টাইপ 2 হার্ট ব্লক সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, এটা আমরা খেয়াল করলেই দেখতে পাবো যে 2:1 এখানে মাঝে মাঝে হঠাৎ করে হচ্ছে। সো দিস ইজ মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। সো ম্যানেজমেন্ট ডেফিনেটলি পেশেন্টের যদি সিমটম থাকে আমাদেরকে পরবর্তীতে কি করতে হবে, পার্মানেন্ট পেসমেকার, এটাই কিন্তু তার ম্যানেজমেন্ট। সো দিস ইজ অ্যানাদার ইসিজি। এটাও পরীক্ষাতে যে এমবিবিএস পরীক্ষায় খুব কমন না হলেও এটা আমাদের জেনে রাখতে হবে যে ইসিজিটা যে ডায়াগনোসিস যদি আমরা দেখি, দেখেন এখানে ভালো মতো আর ওয়েভটা V1 এ অনেক বেশি, সাথে হচ্ছে আমাদের 1 আর এভিএফ দিয়ে যদি আমরা দেখি এই পেশেন্টের রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, সাথে রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেইন প্যাটার্ন আছে। সো আমাদের এটা যদি এই ধরনের ইসিজি যদি আমরা পরীক্ষায় পাই
তাহলে সেটা কিন্তু বলবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমাদের মোস্ট কমনলি কখন পাই? আমরা পালমোনারি হাইপারটেনশনের পেশেন্টদের আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেয়ে থাকি। সো ইনভেস্টিগেশন গুলোর মধ্যে হচ্ছে যে অবশ্যই আমরা ইকোকার্ডিওগ্রাফি বলবো, চেস্ট এক্সরে বলবো, এবং আউটলাইন ম্যানেজমেন্ট হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির আলাদা কোনো ম্যানেজমেন্ট নেই। এইসব ক্ষেত্রে পেশেন্টদেরকে আমরা কি করব? ট্রিটমেন্ট অফ আন্ডারলাইন কজ এটা বলে আমরা ম্যানেজমেন্ট করব। সো এটা হচ্ছে যে দিস ইজ এ টিপিক্যাল ইসিজি অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো এই ইসিজিটা যদি আমরা দেখি, এবং এটা আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি, এরকম ইসিজি যদি আমরা পাই পরীক্ষায়, সো পরীক্ষাতে এখানে যদি খুব ভালো মতো আমরা খেয়াল করেন যে এরকম অনেক বড় হার্ট রেট অনেক বেশি, তারপর হঠাৎ করে গ্যাপ, আবার হার্ট রেট বেশি, হঠাৎ করে গ্যাপ, এটা হচ্ছে যে আপনাদেরকে যদি সাইনাস নোড ডিসফাংশনের ইসিজি গুলো মনে করেন, তাহলে এটা দিস ইজ আ ইসিজি অফ ট্যাকিব্রাডি সিনড্রোম। সো এখানে কি হয়েছে? সাইনাস নোড ডিসফাংশন হয়ে, কজ হচ্ছে যে ডিজেনারেটিভ কারণে সাইনাস নোড ডিসফাংশন হয়ে এরকম হয়। সো এইসব পেশেন্টদের আমরা কি কি করব? আমরা অবশ্যই একটা হলটার মনিটরিং করব 24 আওয়ার্স, অথবা তার বেশিও করতে পারি। এরপর আমরা সেই পেশেন্টকে হচ্ছে ইসিজি, ইসিজি বাদে ইকো করে আমরা চেস্ট এক্সরে করব, আদার কোনো ফাইন্ডিংস আছে কিনা। এরপর আমরা এই পেশেন্টকে কি ম্যানেজমেন্ট দিব? আমরা একটা পার্মানেন্ট পেসমেকার এর ট্রিটমেন্ট দিব। এটা হচ্ছে যে এটাই পেশেন্টের ডেফিনিটিভ। সো দিস ইজ এ টিপিক্যাল ইসিজি অফ ট্যাকিব্রাডি সিনড্রোম। সো এইটা আরেকটা ইসিজি। এটা যদি একটা ইসিজি হয় যে এখানে আমরা যদি খেয়াল করি যে ভালো মতো যদি আমরা খেয়াল করি, একটু ভালো মতো দেখেন যে পিআর ইন্টারভালটা আমরা যদি খেয়াল করি, সো এখানে যদি পিআর ইন্টারভালটা দেখেন একদম শর্ট পিআর ইন্টারভাল, এর সাথে কি আছে? স্লারিং আছে, ডেল্টা ওয়েভ, আর সাথে আমরা দেখছি যে V1 এ আর এস ওয়েভটা ডমিনেন্ট। সো এটা একটা WPW টাইপের একটা ইসিজি, এটা হচ্ছে WPW টাইপ ইসিজি আছে। আর সাথে হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা কি করব? ইউজুয়ালি WPW হচ্ছে অ্যাক্সেসরি পাথওয়ের কারণে হয়। সো আমরা এই সব পেশেন্টদের আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ইলেকট্রোফিজিওলজি স্টাডি করব। সো হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট আর কন্ট্রাইন্ডিকেটেড ইন WPW? সো এটা আমাদেরকে একটু জানতে হবে। ডিগক্সিন আর ভেরাপ্যামিল আমরা কখনোই WPW সিনড্রোমের পেশেন্টকে দিব না। সো বেস ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি কি? রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে আমরা এই অ্যাক্সেসরি পাথওয়েগুলোকে অ্যাবলেশন করে দিব, এবং সেই পেশেন্টগুলোকে আমরা সেইভাবে আমরা ম্যানেজমেন্ট করব। ঠিক আছে? সো WPW সিনড্রোম। আচ্ছা, এবার এই ইসিজিটা একটু দেখেন। দিস ইজ এ লাস্ট ইসিজি। সো এই ইসিজিতে আমরা যদি দেখি, এটা মনে করেন একটা সিনারিও যে একটা পেশেন্ট আমাদের কাছে এসেছে, সাথে পেশেন্টের মিকচুরেশন অনেক কম, এবং মিকচুরেশন কমে গেছে, অলিভিউরিয়ার পেশেন্ট। এই পেশেন্টটা এইরকম ইসিজি নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করলো। সো এই ইসিজি যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি, টোল টেন্টেড টি ওয়েভ দেখতে পাচ্ছি, খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে, এবং সিমেট্রিক্যাল। এই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি যেটা যে কিউআরএস কমপ্লেক্স গুলো বিজার। ঠিক আছে? কিন্তু রেট আবার নরমাল, সো রেটটা আমরা মেনশন করে দেব। সো এটা হচ্ছে যে হাইপার ক্যালিমিয়ার টিপিক্যাল ইসিজি। সো আমরা হাইপার ক্যালিমিয়ার পেশেন্টদেরকে আমরা কি করব? আমরা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইটস আমরা করে দেখব যে কেমন আসে। এর সাথে আমরা ক্রিয়েটিনিন এন্ড ব্লাড ইউরিয়াটা করব। সো 4 ড্রাগস টু ট্রিট দিস কন্ডিশন। কি ড্রাগ আমরা দিতে পারি? এই ফার্স্টে আমরা কিন্তু আইভি একটা ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা দেব, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেই পেশেন্টকে আমরা একটা নিউট্রালাইজিং হয়ে আমরা নিউট্রিডেক্স দেব। নাম্বার 4 যেটা আমরা 3 নেবুলাইজেশন দিতে পারি। আর লাস্টে আমরা অক্সালেট ক্যালসিয়াম অক্সালেট রেজোনিয়াম পাউডার যেটা, সেটা আমরা দিতে পারি। সো আমরা যদি পরীক্ষায় এরকম আসেন, আমরা এভাবে পরপর মেনশন করব। সো হোয়াট কুড বি দ্য কমপ্লিকেশন অফ দিস পেশেন্ট? সো এরকম যদি হয়, সব কমপ্লিকেশন হচ্ছে হাইপার ক্যালিমিয়ার। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে এবং পেশেন্ট মে যায়। সো এইগুলো হচ্ছে আমাদের হাইপার ক্যালিমিয়ার কমপ্লিকেশন। সো দিস আর দ্য ইসিজিস যেটা পরীক্ষায় ইউজুয়ালি আসে। সো আপনাদের অসপি পরীক্ষায় এই কোশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করব, এবং বই দেখে আমরা জাস্ট পিন পয়েন্ট অ্যান্সার গুলো কালেক্ট করব। ঠিক আছে? সো আজকে এ পর্যন্ত। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।